বন্দি দিন বন্দি রাত্রি, ঝর্ণা দাস পুরকায়স্থ। মুক্তিযুদ্ধের উপন্যাস বন্দি দিন বন্দি রাত্রি, এটি লিখেছেন ঝর্ণা দাস পুরকায়স্থ। আজকে উপন্যাসের সংক্ষিপ্ত পর্যালোচনা করছি। প্রথমেই লেখক সম্পর্কে কিছু কথা। অর্ধশতাধিক গ্রন্থের লেখক ঝর্ণা দাস পুরকায়স্থ একজন সংগ্রামী নারী। বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের সামনে একটি দীপ্তমান আলোকবর্তিকার নাম। বাংলাদেশের একটি পিছিয়ে পড়া জেলা, ভাটির দেশ বলে পরিচিত, যেখানে বর্ষায় নৌকা আর শীত গ্রীষ্মে হেঁটে চলা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। সেই জেলার ধরমপাশা গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন 1945 সালের 27 জুলাই। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সময়টা তখন সারা পৃথিবীতেই ভয়াবহ, উন্মাত্ততা, আগুন মুখে এবং বাতাসে পোড়া বারুদের গন্ধ। বর্ষাকালে ধর্মপাশা উপজেলায় সুখাইর গ্রামটিকে দূর থেকে হাওরের ভাসমান একটি দ্বীপ হিসেবে কল্পনা করা যায়। তিনি বাবা সুধাংশু শেখর রায় এবং মা নীলিমা চৌধুরীর প্রথম সন্তান। জল পড়ে পাতা নড়ে রবীন্দ্রনাথের কবিত্বের প্রতিভা শিশু বয়সেই জানিয়ে দিয়েছিল ঝর্ণা দাস পুরকায়স্থ। 10 বছর বয়সে তার লেখক প্রতিভা প্রকাশ করেছিলেন 1955 সালের দৈনিক সংবাদের খেলাঘর পাতার বাদল দিনে গল্প প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে। উচ্চ মাধ্যমিক পাশ করে বিএ ক্লাসে ভর্তি হওয়ার পর ব্যাংকার শৈলেন্দ্র শেখর দাস পুরকায়স্থর সঙ্গে বিয়ে হয়। তাদের ছিল 4 সন্তান। 1968 সালে স্বামীর চাকরির সুবাদে তিনি করাচি চলে যান এবং সেখানেই 1971 সালের যুদ্ধের সময় আটকা পড়েন। তারপর নানা বাধা পেরিয়ে কোয়েটা, কান্দাহার ও আফগানিস্তান হয়ে দেশে আসেন। সন্তানদের বড় করার দায়িত্বে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, যদিও পরে তিনি 1976 সালে জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে পুষিয়ে নেন। তিনি দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান দখল করেন। বলা বাহুল্য যে সে বছর কেউ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়নি। তার পরিবারের শিল্প, সাহিত্য, সংস্কৃতির আবহে লেখক সত্তাকে জাগিয়ে তোলেন। বলার অপেক্ষা রাখে না তিনি একটি শিক্ষিত পরিবারে বেড়ে উঠেছেন, যে পরিবারের সবাই পড়াশোনা এবং সংস্কৃতি চর্চা করতেন। মা, বাবা, ফুপু, চাচারা গান, তবলা, সেতার বাজানো সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যে আবহে তিনি নিজের ভিত্তি তৈরি করেছিলেন। তবে এই পরিবার থেকে তিনি কেবল লেখাপড়ার জগতে এলেন এবং সুখ্যাতি অর্জন করেন আপন কীর্তিতে। বাড়িতে বিশাল লাইব্রেরি ছিল। ছোটবেলায় সেসব বই পড়ে লেখক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তার স্বপ্ন সফল হয়েছে। বাংলাদেশ বেতার টিভির তালিকাভুক্ত গীতিকার, কবি, গল্পকার এবং ঔপন্যাসিক হলেও শিশু সাহিত্যে তার পরিচিতি সবচেয়ে বেশি। বইয়ের সংখ্যা শিশু সাহিত্যে 36টি, উপন্যাস 10টি এবং ছোট গল্প 15টি। তার লেখায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ঘটনা সবথেকে বেশি স্থান দখল করেছে। উপন্যাসের পর্যালোচনা। বন্দি দিন বন্দি রাত্রি। 1976 সালে প্রকাশিত বন্দি দিন বন্দি রাত্রি উপন্যাসটিতে লেখকের দরদের উত্তাপ পাওয়া যায়। এই উপন্যাসের প্রেক্ষাপটে করাচির মুসা বস্তি এলাকায়, সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের হতদরিদ্র মানুষ জীবিকার সন্ধানে গিয়ে আশ্রয় নিয়ে ছোটখাটো ব্যবসা এবং বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যেমন ঢাকার বস্তিবাসী হয়ে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের নাগরিক জীবনকে সহজ করে এবং তাদের শরীরে রক্ত ও ঘাম ঝরিয়ে এই শ্রেণীর মানুষদের সুখ স্বাচ্ছন্দ্য এনে দেয়, ঠিক একই চিত্র করাচির মুসা বস্তির মানুষের মধ্যে লেখক অত্যন্ত দরদ দিয়ে চিত্রায়িত করেছেন। এই উপন্যাসের থিম ও মোটিভ মুক্তিযুদ্ধ নয়, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রভাব নয়, তবে স্বাধীন হওয়ার পর পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বুকের গহীনের আর্তনাদ ও হাহাকার প্রচ্ছন্নভাবে অনুভব করা যায়। দেশের প্রতি তাদের ভালোবাসার
প্রকাশ পায় ভাষা আন্দোলন সহ তৎকালীন রাজনৈতিক অবস্থা, গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান নির্যাতন, করাচিতে বসবাসরত বস্তিবাসীদের হাহাকার, সেখানে বাঙালিদের বাংলাদেশের স্বাধীনতার উচ্ছ্বাস, তৎকালীন জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় ৭১ সালের দু-একটি প্রকাশিত খবর, বঙ্গবন্ধু ইয়াহিয়া ও ভুট্টোর বক্তৃতাংশের ইত্যাদি বিষয়গুলো মুক্তিযুদ্ধেরই অংশ। এতে হতদরিদ্র মানুষের দুঃখ কষ্টের ন্যারেশনের পাশাপাশি বিপদগামী পরিস্থিতির শিকার হয়ে বেঁচে থাকার সংগ্রামের অংশই কতিপয় মানুষের দেহ ব্যবসা উপন্যাসে স্থান পেয়েছে। প্রক্ষান্তরে ভোগবিলাসী ঠগ ও প্রবঞ্চক উচ্চবিত্তর দেহ বিলিয়ে ঐশ্বর্যের মোহে আচ্ছন্ন থাকার ঘটনাও বিবৃত হয়েছে। তবে উভয় পর্বেই পাকিস্তানে থাকা কিছু মানুষ বাংলাদেশে ফিরে আসার আহাজারিও প্রকাশ পেয়েছে। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক, এই জন্য যে দেশ স্বাধীন হলেও তারা পাকিস্তানে আটকা পড়লে কি ঘটবে না ঘটবে সেই বোধশক্তি বস্তিবাসীদের মধ্যে খুব একটা বেশি প্রখর থাকার কথা নয়। দুটি পর্বে উপন্যাসটি বিভক্ত। উপন্যাসের কোনো অধ্যায় বা পরিচ্ছেদ নেই। বলা যাবে না যে খুব জমাট বাঁধা গল্প এতে রয়েছে। শিকড় ছেঁড়া মানুষের কথা ও তাদের জীবনাচারের গল্পও ছেঁড়া ছেঁড়া। শুরুতেই লেখক করাচির মুসা বস্তিতে অবস্থানরত বাঙালিদের হতদরিদ্র জীবনের অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি আবাসস্থল এবং সাকান্ন জোটানোর জীবন সংগ্রামের চিত্র ফুটে ওঠে উপন্যাসের ক্যানভাসে। ন্যারেশনের চেয়ে সংলাপের আধিপত্য বেশি। পুরুষ চরিত্রের চেয়ে নারী চরিত্রের আধিক্য থাকলেও পুরুষের কোটাচল দুর্দান্ত প্রতাপ যা সাধারণ পুরুষতান্ত্রিক সমাজের দৃশ্য হয় তা এখানেও অঙ্কিত হয়েছে। কলিমন, চম্পা, জমিলা, ময়না, লেবুর মা, মরিয়ম, আলমের মা, ফুলবানু, সাহারা বানু প্রভৃতি নারী চরিত্র এবং গফুর, রহমত, মালিক, নসিবন প্রভৃতি পুরুষ চরিত্র উপন্যাসের প্রথম পর্বের প্রাণ। দুর্দশাগ্রস্ত বস্তিবাসীদের সংলাপগুলো লেখা হয়েছে ঢাকা কিংবা এর আশেপাশের কোনো অঞ্চলের আঞ্চলিক ভাষায়। চরিত্রগুলোর সংলাপ, পাঞ্জর্দা খাওয়া, কদু সিমের তরকারি আলাপচারিতা, মহল্লার অশ্লীল গালগল্প বিষয়গুলো বাঙালি পাঠকের মনে হবে যে এই চিত্র দেশের মানুষেরই। লেখক করাচির ধর্নাঢ্য গোষ্ঠীর সঙ্গে তুলনামূলক বর্ণনা করেছেন। উপন্যাসের প্রথম পর্বে অনেকগুলো চরিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে লেখক নির্মোহ ও বিশ্বস্ততার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বস্তিবাসীর এই চরিত্রগুলোর মধ্যে বিষাদের সুর বাজতে থাকে। গফুর তাগড়া জওয়ান, বয়স অল্প, সিলেটে বাড়ি, বাবার সঙ্গে রাগ করে করাচি গিয়েছিল, সবজি ফেরে করে বিক্রি করে, কিন্তু তার আর ফেরার সুযোগ নাই। কলিমনকে ভালোবাসতে চায়, কিন্তু কলিমন পাত্তা দেয় না, কারণ তাকে নিয়ে কলোনিতে কানাঘুষা হয়, স্মৃতি হানা দেয়। রহমতের স্ত্রী চম্পা কিন্তু মালিকের সঙ্গে ফষ্টি নষ্টি করে। রহমত স্ত্রীকে নির্যাতন করে, দেরিতে কাজে গেলে বেতন কাটা হয়। এখানেও বিচ্ছেদেরও নানা ধরন আছে। ময়নার বাপ অর্থাৎ কলিমনের স্বামী বাংলাদেশে এসে আটকা পড়ে গেছে, তার তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। রেশমির চরিত্রটি পাঠককে বিশেষভাবে আকর্ষণ করে। পুরো উপন্যাসটিতে বস্তিবাসীর মতো ঝগড়াঝাটি যেমন আছে, ঠিক তেমনি মায়া মমতা আছে, এবং একইভাবে নারী নির্যাতনের ঘটনা এবং দারিদ্র্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে পতিতাবৃত্তি গ্রহণ করার মতো ঘটনাও এই উপন্যাসে স্থান পেয়েছে। আরও বর্ণিত হয়েছে প্রেম, বিচ্ছেদ ও পরকীয়া এবং রোগ ব্যাধির নিষ্ঠুর অগ্রাসন। দ্বিতীয় পর্বটি নির্মিত হয়েছে কোনো এক কোম্পানির জেনারেল ম্যানেজার শফিক, তার স্ত্রী কবিতা, তার কন্যা এবং পার্শ্ব চরিত্র হিসেবে ফিরোজ। তরুণ বয়সে ফিরোজের প্রেমিকা ছিল কবিতা, কিন্তু অর্থ, খ্যাতি, ভোগ বিলাসিতার লোভে কবিতা প্রেমের মর্যাদা না দিয়ে শফিককে বিয়ে করেছিল। শফিক এমন একটি চরিত্র যে কিনা স্ত্রী কবিতাকে বেলাল্লাপানা করতে বাধা দেয়নি। আর্মি অফিসারদের সঙ্গে মেলামেশা করে স্বামীর প্রমোশনের ব্যবস্থা করেছে এমন অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।
শফিকের বহুগামিতার রূপও উপন্যাসে উন্মোচিত হয়েছে। আদর্শ চরিত্র হিসেবে ফিরোজকে প্রতিষ্ঠিত করেছেন লেখক। ফিরোজকে অর্থের লোভে তার আদর্শকে বিচ্যুতি ঘটাতে পারেননি, কিন্তু কবিতার প্রতি তার দুর্বলতা থাকলেও ফিরোজের সঙ্গে কবিতার কোনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি। ফিরোজের আত্মকথনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, 21শে ফেব্রুয়ারির স্মৃতিচারণ, 70-এর নির্বাচন, বঙ্গবন্ধুর কথা স্থান পেয়েছে। বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের মাধ্যমে লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরেছেন। 25শে মার্চের কালো রাত্রের গণহত্যার বিষয়টি এসেছে শফিকের ভাবনায়। 25শে মার্চের ভয়াল কালো রাত্রি দুঃখ আর অশ্রুর কফনে ঢেকে দিয়েছে সারা বাংলা। ঘরে ঘরে আর্তনাদ, বোবা কান্নায় সবার চোখ বাষ্পাভ। গৈরিক মাটি রক্তে লাল হয়ে উঠল। ফিরোজ করাচির ওই সুনীল আকাশেও দেখতে পেল সেই বোবা কান্নার ছোঁয়া। সুরভিত হাওয়ায় শুনতে পেল কত বধুর বুক ফাটানো আর্তনাদ। 71-এ বাঙালিরা পাকিস্তানে সাধারণভাবে চলাফেরা করতে পারত না। বাসে, ট্যাক্সিতে বাঙালিদের চলাফেরা দুষ্কর হয়ে পড়ল। যুদ্ধ নিয়ে বাঙালিদের ভাবনার শেষ ছিল না। তারা জানতো প্রকৃতপক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানে কী ঘটেছে, কিন্তু তাদের মন কাঁদত। লেখকের বর্ণনা, মুসা কলোনিতে শুরু করে প্রতিটি মহল্লায় বাঙালির ঘরে ঘরে কাঁদছে বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু, তুমি তো বাঙালিকে শুধু ডালা ভরে দিয়েছ, প্রতিদানে তুমি কি পেয়েছ? জানি না রুদ্ধ কারাবাসে একক নিঃসঙ্গ নির্জনতায় আমাদের শুভাশিস তোমার কাছে পৌঁছেছে কিনা। আকাশবাণী প্রচার করলো মুজিব অর্থ হলো মমতা, মুজিব অর্থই বাংলাদেশ। একটি নামের মহিমা শত শত অর্থের মাঝে মিশে নীল হয়ে গেল। এই উপন্যাসের একটি শক্তিশালী দিক হলো যে 71-এর যুদ্ধকালীন পাকিস্তানের অবস্থা কেমন ছিল তা পাঠকের কিছুটা হলেও জানা সম্ভব হয়েছে। এমন একটি বিষয় যে পাকিস্তানের বেতারের মায়াবী সুরে যে গান গাইতো তাতে পাক সেনাদের শহীদ বলা হতো। তারা শহীদ হয়ে আকাশে তারা হয়ে জ্বলবে। লেখক এমন একটি গানের দুটি কলি উল্লেখ করেছেন। পশ্চিমের বেতার থেকে প্রচলিত দেশত্ববোধক গানগুলোর সুরে মাধুরীতে সমুদ্রিত হয়ে ইথারে ভাসল। এ ওয়াতান কি শাহিদো, তুমহারা নাম সিতারো কে তরা চমকেগা। দ্বিতীয় পর্বে উপন্যাসের দুটি প্রবাহ বহমান। একটি প্রবাহে বাঙালি চরিত্রগুলো বাংলাদেশের পরিস্থিতি ধারণ করেছে এবং দ্বিতীয় প্রবাহে ধারণ করেছে শফিক ও ফিরোজের মানসিক দ্বন্দ্ব। শফিক উচ্চাবিলাসী জীবনযাপন এবং কবিতা, নৃত্য, সঙ্গীত চর্চা, ক্লাবে যাতায়াত, শফিকের বহুগামিতা এবং ফিরোজের মধ্যবিত্তর জীবনযাপন এবং দেশপ্রেম। বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্র করে সে দেশের সামাজিক অবস্থা, গণমানুষের মনস্তাত্ত্বিক অবস্থার প্রেক্ষাপট পড়েছে উপন্যাসের পাতায়। উপন্যাসটি শেষ হয়, তবু ফিরোজের বুকের গহীনে সহস্রধারার আলোর রেশনি ছড়িয়ে যেতে থাকে। নতুন স্বাধীনতা পাওয়া বাংলায় ফুলের মতো ফুটে ওঠা উন্মুখ কলিগুলোর জন্য ফিরোজ প্রার্থনা করে। পাকিস্তানি সৈন্যদের ধর্ষণে যারা অবাঞ্ছিত মাতৃত্বের বোঝা বহন করেছে, ওদের অন্ধকার জীবনে বিধাতা তুমি সূর্য হয়ে দেখা দাও। অনাদৃতা হাজারো নারীকে এই পৃথিবীতে সম্মানজনক স্থান দাও প্রভু। অসত সদাময় তমস্যমা জ্যোতির্গময়। God said, let there be light, and there was a light. এই উপন্যাসের কিছুটা সংলাপ প্রাধান্য থাকায় কাহিনী নির্মাণের শিথিলতা পরিলক্ষিত হয়। সংলাপ কমিয়ে ন্যারেশনের দিকে বেশি মনোযোগ দিলে কাহিনী দানা বাঁধার সুযোগ আছে। পক্ষান্তরে চরিত্রগুলো বিভিন্ন ভাবে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল সেভাবেই বিকশিত হয়েছে।